এদিকে ১২ তারিখের আগেই গৃহবন্দী করা হবে ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদের। বাংলাদেশের মাটিতে ভারতের খেলা শুরু, কপাল খুলে গেল শেখ হাসিনার। রাতের বেলা ইউনূস সাহেবকে গৃহবন্দী করে ফেলা হবে, ওনার সমস্ত অ্যাডভাইজারদেরকে গৃহবন্দী করা হবে, ওনাদের ভ্রমণের প্রতি নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হবে। এটা মোহাম্মদ ইউনূস জানেন। খেলা জমে গেছে। ১২ তারিখের আগেও হয়তোবা নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। এই কথা কিন্তু আমি বলছি না, এই কথা সেনাবাহিনীর একজন সাবেক মেজর রেজাউল করিম ভাই বলছে। খেলা তো ফাইনাল। ইউনূস জমানার পতন হলে এই জমানায় শেখ হাসিনার বিচারের রায়েরও মৃত্যু ঘটবে, আর সেটা নিশ্চিত করার লক্ষ্যে চলেছে ভারত। আর ইতিমধ্যেই অলমোস্ট ডান, আমি আবার বলছি অলমোস্ট ডান। সুতরাং ১২ ফেব্রুয়ারি ভোট হচ্ছে না, ইউনূস যাচ্ছেন, নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যকার দ্বন্দ্ব আবারও চরমে উঠেছে। মানে একেবারে মুখোমুখি অবস্থানে পৌঁছেছেন দুজনে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। গতকালের প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে বলেছিলাম যে সেই তদারকি সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা দায়িত্ব নিতে পারেন। এই বিষয়টির বাস্তবতা কতখানি দেখা যাক। দেখুন, ভূ রাজনীতির দাবার বোর্ডে আমার গতকালের বিশ্লেষণটি হয়তো অনেকের কাছে বড় বেশি সাহসী এবং কৌতূহল উদ্দীপক মনে হয়েছে, কারো কারো মনে হয়েছে আমার সিদ্ধান্ত তথ্য নির্ভর নয়। এর উত্তরে বলি, রাজনীতিতে ও কূটনীতিতে অনেক কিছু পর্দার আড়ালে ঘটে, পর্দার সামনে আসতে সময় নেয়। প্রথমত, ১২ই ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চয়তা নাকি ইউনূসের জেদ? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কিন্তু এখনও পর্যন্ত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে অটল রয়েছেন। তিনি বারবার বলছেন যে যাই বলুক নির্বাচন এই তারিখেই হবে। তবু কেন সন্দেহ? কারণ নিরাপত্তা উদ্বেগ। ভারত বলেছে বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি, গৃহযুদ্ধের মুখে বাংলাদেশ। মার্কিন দূতাবাসও ইতিমধ্যেই নির্বাচনের সময় সহিংসতার ব্যাপারে সতর্কতা জারি করে দিয়েছে। তাদের যারা বাংলাদেশে মার্কিন নাগরিকরা যারা আসতে চায় বা যারা আছে তাদের জন্য তৃতীয় ধরনের সংকেত সতর্কতা জারি করেছে। রাজনৈতিক চাপ দেখুন, এর সাথে সাথে আছে নিরাপত্তা উদ্বেগের সাথে ভারতের নিরাপত্তা উদ্বেগ এবং আমেরিকার নতুন প্রশাসনের স্থিতিশীলতার নীতির চাপে শেষ মুহূর্তে নাটকীয় মোড় আসতে বাধ্য। তৃতীয়ত, গণভোটে জামাত জোট ও সরকারের পরাজয়ের সম্ভাবনা। আগে ভেবেছিল জামাত এবং ইউনূস সরকার, এরা ভেবেছিল যে ভোটে হ্যাঁ ভোটের পক্ষে রায় নিয়ে তারা রাজত্ব চালিয়ে যাবে। বাংলাদেশের খ্যাতনামা সামাজিক মাধ্যম মানচিত্র ৪৫,০০০ প্লাস মানুষের অংশগ্রহণে একটি বড়সড় জরিপ প্রকাশ করেছে, যেখানে ৯০% মানুষ হ্যাঁ ভোটের বিরোধিতা করেছে। অর্থাৎ জুলাই সনদ গৃহীত হচ্ছে না। ওদিকে সংসদ নির্বাচনেও বিএনপির জয় জয়কার বলে দিচ্ছে যে প্রায় সমস্ত জরিপকারী তারা বিএনপিকে জয়ী দেখাচ্ছে। তাহলে ভোট করে কেন নিজের বিপদ ডেকে নিয়ে আসা? সুতরাং নির্বাচন স্থগিতের ব্যাপক সম্ভাবনা। দ্বিতীয়ত, শেখ হাসিনার প্রত্যাবর্তন। এটি একটি জটিল সমীকরণ। শেখ হাসিনার দ্রুত দেশে ফেরার যে সম্ভাবনার কথা গতকাল বলেছি এবং শেখ হাসিনা নতুন তদারকি সরকারের প্রধান হিসেবে ফিরবেন বলে যা বলেছি তা বর্তমানে রাজনৈতিক ও আইনগতভাবে কঠিন মনে হতেই পারে অনেকের কাছে, বিশেষ করে আইনি বাধার কারণে, তার উপরে দেয়া মৃত্যুদণ্ডের কারণে। কিন্তু যে প্রক্রিয়ায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনকে এড়িয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, যে প্রক্রিয়ায় বিচার হয়েছে, যেভাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভুল রিপোর্টের ওপর ভিত্তি করে সাক্ষ্য প্রমাণ তৈরি হয়েছে, তাতে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে সিরিয়াস প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল। সুতরাং ইউনূস জমানার পতন হলে এই জমানায় শেখ হাসিনার বিচারের রায়েরও মৃত্যু ঘটবে, আর সেটা নিশ্চিত করার লক্ষ্যে চলেছে ভারত, আর আমেরিকাও সেটা মানতে হবে বাধ্য হয়ে। কারণ
ভারতের ওই যে বললাম ক্রমবর্ধমান প্রভাব এবং আমেরিকার নতুন ডিল, নতুন সম্পর্কে বোঝাপড়া। ট্রাম্প প্রশাসন এবং সার্জিও গৌর যে ভারতের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন, তার প্রভাব বাংলাদেশে পড়বেই। ভারত অবশ্যই চাইবে বাংলাদেশে এমন একটি সরকার আসুক যারা তাদের সিকিউরিটি কনসার্ন বুঝবে। আমেরিকা যদি ভারতের পরামর্শকে পুরোপুরি মেনে নাও নেয় কোন ব্যাপারে, হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে, তাহলেও তারা হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ না করায় একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দিতে পারে। সে সরাসরি শেখ হাসিনাকে প্রদান করে নতুন তদারকি সরকারের ধারণাটি এই মুহূর্তে একটি দূরবর্তী পলিটিক্যাল থ্রিলারের মতো মনে করতে পারেন কেউ কেউ, কিন্তু মনে রাখবেন সামটাইমস ট্রুথ ইজ এ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, অর্থাৎ কল্পনার চেয়েও সত্যি হয়ে ওঠে বাস্তব। কে ভেবেছিল নির্বিষ কোটা বিরোধী একটা আন্দোলনের ফলে 5 আগস্ট 2024 শেখ হাসিনার সরকারের পতন হবে? দেখুন, ভূ রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, তবে বর্তমান প্রেক্ষাপটে ইউনূস সরকারের পতন বা শেখ হাসিনার ফেরা দুটোই নির্ভর করবে বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার ওপর। শান্তি শৃঙ্খলা বিপর্যস্ত হলে আগামী 10-12 দিনে কোথায় গিয়ে পৌঁছয় পরিস্থিতি সেটা দেখবেন। আর ভারতের সাথে ট্রাম্পের কৌশলগত লেনদেনের ওপরও এটা নির্ভর করছে, যে লেনদেন বা ডিল ইতিমধ্যেই অলমোস্ট ডান। আমি আবার বলছি অলমোস্ট ডান। সুতরাং 12 ফেব্রুয়ারি ভোট হচ্ছে না, ইউনূস যাচ্ছেন, নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে এবং সে সরকারের প্রধান হচ্ছেন এখনও দেশের আইনগতভাবে ডিজুরে প্রধানমন্ত্রী যিনি আছেন সেই শেখ হাসিনা। তিনি আর ডিজুরে প্রধানমন্ত্রী থাকবেন না, তিনি হবেন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। আপনি 12 ফেব্রুয়ারি পর দেখবেন জামাতের রূপ অথবা তারেক রহমানের রূপ। আমি তো বলছি যে যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়, 12 ফেব্রুয়ারি রাতের বেলা ইউনূস সাহেবকে গৃহবন্দী করে ফেলা হবে, ওনার সমস্ত অ্যাডভাইজারদেরকে গৃহবন্দী করা হবে, ওনাদের ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হবে। এটা মোহাম্মদ ইউনূস জানেন। যার কারণে আমি বলছি যদি নির্বাচন হয়, ঠিক আছে না, যেহেতু রাজনীতি থেকে বিদায় নিতেন অলরেডি এবং সঠিকবাদের জয় দলের কি ফ্যাক্টর সভাপতি এখন, এবং এখানে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। তার বন্ধু শিক্ষিত, যে ইংরেজি জানে, এবং যে অতীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন পৃথিবীর বিভিন্ন পত্রিকায়, বাংলাদেশের পত্রিকায় এই মিথ্যা ভুয়া নাম দিয়ে আর্টিকেল তুলতে পারছে, তুলে আবার আওয়ামী লীগকে বিব্রত করছে। এখনো সেটা হচ্ছে। সচিবাদী জয় এই 7 দিন আগে তার ফেসবুকে একটা আমেরিকান পত্রিকায় আওয়ামী লীগের নিউজ এসছে, সেটা সে শেয়ার করেছে এবং আমি ব্রিজে আমরা সেটা ইনভেস্টিগেট করে দেখলাম যে ওই পত্রিকাটাতে ওইটাই একটা আর্টিকেল, আর বাকি সবই হলো ভুয়া জিনিস, মিনিংলেস। এমনকি যে ঠিকানাটা ওই পত্রিকার ওটাও ভুয়া। এই কাজগুলো যারা করে তারা সচিবাদের জয়ের কাছে খুব স্মার্ট, খুব ডাইনামিক। আপনার আমার প্রশ্ন যে আওয়ামী লীগ যে বলছে যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায়, যদিও আওয়ামী লীগ এই নির্বাচন প্রতিহত ঘোষণা দেয়নি, আসলে তারা কোন অবস্থানে আছে, কি করতে চাইছে, কোন নির্বাচনে আশায় আছে? অনেক অনেক ধন্যবাদ। আজকে কিন্তু কানাডিয়ান হাই কমিশন একটা বিবৃতি দিয়েছে যে তারা নির্বাচন প্রতিনিধি পাঠাবে, নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে, এবং এখানে আবার তারা ওই ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করেছে আজকেই, ফেয়ার এন্ড ইনক্লুসিভ। রাইট, আমি দেখেছি আপনি বলার পরে। হ্যাঁ, কিন্তু আজকে ফেব্রুয়ারি 2 তারিখ, নির্বাচনের 10 দিন আসলে। তো এই সময় ইনক্লুসিভ বলতে যদি বোঝানো হয় যে বাংলাদেশের লোকেরা ভোট দিবে, তাহলে তো এক কথা। আর ইনক্লুসিভ মানে যদি হয় আরো যে 40% বেশি ভোট এখন অনুপস্থিত বাজারে নির্বাচন থেকে, ওটাকে আনা, তাহলে এটার জন্য তো একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট হতে হবে। এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট হলে এই নির্বাচনটা স্থগিত হতে হবে। নির্বাচনটা স্থগিত হলে তারপরে নতুন আরেকটা নির্বাচনের তারিখ ঘোষণা হলেই এটা সম্ভব। কাজেই ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশে যদি কোনো সরকার আসে এবং টিকতে চায়, তাহলে তাকে আওয়ামী লীগের চাইতে অনেক বেশি ক্রুয়াল হতে হবে, ব্রুটাল হতে হবে, অথরিটেরিয়ান হতে হবে। আপনার আমার বাক স্বাধীনতা কেড়ে নিতে হবে, আপনাকে আমাকে জেলে পাঠাইতে হবে, গুম খুন শুরু করতে হবে, এই কি কি সব ঘর আছে এইগুলো ঘর চালু করতে হবে। মানে আওয়ামী লীগ যা যা করছিল তার 4 গুণ বেশি। তাহলে এটা সম্ভব যে নির্বাচনের পরে যারাই আসবে ক্ষমতায় তাদেরকে টিকে থাকতে হবে। ঠিক আওয়ামী লীগের যে পলিটিটা, মাহমুদ ইউনূস তো গত 18 মাসে আওয়ামী লীগের যে সাংবাদিক নির্যাতন নিবর্তন, এটা তো মাত্রা উনি মোটামুটি ছাড়াই গেছেন। কিন্তু নেক্সট যারা আসবে তারা যেমন আপনাকে জেলে দিয়ে দিল, আপনার বিরুদ্ধে অভিযোগ কি, আপনি মুক্তিযুদ্ধের একটা অনুষ্ঠানে গেছেন, আপনাকে বানাই দিল সন্ত্রাসী। সন্ত্রাস তোমার আইনে মানে সন্ত্রাসী। এখন আনিস আলমগীর সাহেবকে দিয়ে দিতে
সন্ত্রাসী সাথে দুর্নীতিবাদ। আর একটু সময় গেলে যদি নেক্সট গভর্নমেন্ট যেটা আসবে দেখবেন সাংবাদিকদেরকে ধরলে সন্ত্রাসের মামলা দিবে, ছিনতাই মামলা দিবে, চুরির মামলা দিবে, ইয়াবার মামলা দিবে। তো এই একটা অটোক্রেসি আসবে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় এবং সেটা ইনক্লুসিভ আপনি না যদি হয়। বলছেন কেন, আপনি যদি বলছেন কেন, আপনার মাঝেও কি এখনো বেশ খানিকটা সন্দেহ রয়েছে যে নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে? নির্বাচনের বিষয়টা তো মোহাম্মদ ইউনূসের হাতে। মোহাম্মদ ইউনূস তো ক্ষমতা ছাড়বেন না। উনি গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদেই চাতে চান নাই। আর এত একটা জমিদারি পাওয়া গেছেন, মানে এটা দেশের মালিক উনি, যা ইচ্ছা করতেছেন, প্রচুর ইনকাম করতেছেন। মানে উনি তার মানে সাধু সন্ন্যাসী লোক না, ওনার সম্পর্কে আমি অনেক কিছু জানি। তো উনি তো যা করা তাই করতেছেন, লুট করতেছেন দেশটাকে, বিদেশিদের হাতে সবকিছু তুলে দিচ্ছেন। তো উনি জানেন যে যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়, নেক্সট যে সরকারটা আসবে সেটা ইউনূস সাহেবের সাথে বসে জুস খাওয়া সরকারও যদি হয়, জুস যারা গিয়ে খায় যমুনায়, বিএনপি জামাত ওরাও যদি হয়, আপনি দেখবেন এরাই আমাদের উপর যেরকম চড়াও হবে, একটা ক্রুটাল ডিক্টেটরশিপ, ওরা ইউনূস সাহেব সহ ওনার সমস্ত অ্যাডভাইজারকে অ্যারেস্ট করে ফেলবে। কারণ দেশটা তো ওদের চালাইতে হবে। ইউনূস সাহেব যেভাবে দেশের সবকিছু ইজারা দিয়ে দিয়েছেন, এই ইজারা দেওয়া দেশটায় গিয়ে কেউ তো দেশ চালাইতে পারবে না। আজকে বিএনপি নেতা তারেক রহমান সাহেব যে মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, ইউনূস সাহেবের সাথে দেখা করতেছেন, বা জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব যাচ্ছেন ছুটে জুস খাচ্ছেন, আপনি 12 ফেব্রুয়ারি পর দেখবেন জামাতের রূপ অথবা তারেক রহমানের রূপ। আমি তো বলছি যে যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়, 12 ফেব্রুয়ারি রাতের বেলা ইউনূস সাহেবকে গৃহবন্দী করে ফেলা হবে, ওনার সমস্ত অ্যাডভাইজারদেরকে গৃহবন্দী করা হবে, ওনাদের ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হবে। এটা মোহাম্মদ ইউনূস জানেন। যার কারণে আমি বলছি যদি নির্বাচন হয়। কেন সেই আবার তো আমরা শুনি যে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই রাষ্ট্রপতি হওয়ার একটি তার মনোবাসনা রয়েছে, যার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা আরো পরিপক্ক করা হচ্ছে এই হ্যাঁ না ভোটের মাধ্যমে, সংবিধান সংশোধনের মাধ্যমে। সবকিছু প্রি প্ল্যান ওয়েতে এগোচ্ছে। তাহলে উনি নির্বাচন না দিলেই তো পারতেন। নির্বাচন নাটকটা কেন করতে যাচ্ছেন, বা ইলেভেন টাওয়ারে এসে কেন এটি বা তার জন্য করতে হবে যে ইলেকশন দেওয়া হবে, তাহলে উনি তো অন্যভাবে অ্যাভয়েড করতে পারতেন। যদি রাষ্ট্রপতি হওয়ার প্ল্যানিংটা তার ওরকম জোরালো না থাকতো, তাহলে তো নির্বাচন 12 ফেব্রুয়ারি ডিক্লেয়ার নাও করতে পারতেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন না করে ইউনূস সাহেবের কোনো উপায় নেই। কারণ হলো যে ইউনূস সাহেবের যারা বন্ধু, ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, কেউ ওনার সাথে নাই। ব্রিটেন জামাত ইসলামের পক্ষে চলে গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন জামাত ইসলামের পক্ষে চলে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তারেক রহমান সাহেবের বিএনপির পক্ষে চলে গেছে, এমনকি ভারত তারাও প্রকাশ্যে এখন জামাত বিএনপি দুজনের সঙ্গে লিয়াজ করতেছে। কিন্তু মোহাম্মদ ইউনূস, আপনি যেটা বলেন প্রেসিডেন্ট হতে চান, অনেকেই অনেক কিছু চায়, কিন্তু মোহাম্মদ ইউনূস জানেন যে 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর প্রথম যে ব্যক্তিকে গৃহবন্দী করা হবে সেটাই হলেন উনি। এবং কারণ তারেক রহমান বা শফিকুর রহমান, কোন রহমানই মোহাম্মদ ইউনূসের মতো একজন জলজ্জন্ত দানবকে প্রেসিডেন্ট বানিয়ে ওনারা সেই সরকার চালানোর রিস্ক নেবেন না। কারণ ইউনূস তো ভীষণ প্রতিহিংসা পরায়ণ এবং একজন অত্যন্ত বাজে ধরনের মানুষ। সে যদি প্রেসিডেন্ট হতে পারে ক্রমাগত চাল চালবে, এবং চাল চালতে চালতে যদি প্রাইম মিনিস্টার যিনি হবেন নির্বাচন পরবর্তী, তিনি যদি ইউনূসের সামনে ঠিক ওনার যে পারিষদের মতো যে নতজানি হয়ে না থাকে, তাহলে উনি অ্যাকশনে যাবেন। কাজেই ইউনূস নির্বাচন দিবে না। ইউনূস জানে নির্বাচন হলে সেদিন সে অ্যারেস্ট হবে। আর নির্বাচনের দিন যে সংঘাত হবে, ভয়ঙ্কর সংঘর্ষ হবে। কারণ নির্বাচন তো এটা বোঝাই যাচ্ছে বড় দুটো দল, মানে বড় বলতে এখন জামাত তো বড় হয়ে গেছে যেহেতু আর একটা বড় দল নেই, তো ওরা তো দুজনেই ইলেকশন ম্যানিপুলেশনের চেষ্টা করবে। ম্যানিপুলেশনের চেষ্টা করলে সংঘর্ষ হবে, হত্যা, মানুষের মৃত্যু ঘটবে অনেক অসংখ্য। তাহলে কি হবে? নির্বাচন না করেও কি ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে পারবেন? নির্বাচন না করে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় তো আছেই। মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় থাকতে ইচ্ছা প্রকাশ করে সে থাকবে, যদি তাকে না কেউ কিছু করে। আমি বললাম যে মোহাম্মদ ইউনূস তার উপর থেকে আশীর্বাদের হাত যুক্তরাষ্ট্র সরিয়ে নিয়েছে, ব্রিটেন নেই, ইউরোপীয় ইউনিয়ন নেই, তাহলে সে কার হাত নেই, মানে তিনি কার হাতের আশীর্বাদের ছোঁয়ায় টিকে থাকবেন? মোহাম্মদ ইউনূস কি করবে? মোহাম্মদ ইউনূস সে একজন অরাজনৈতিক ব্যক্তি, সে তো লোভের বশবর্তী হয়ে সরকার প্রধান হয়েছে এবং একটা কমিটমেন্ট দিয়ে আসছে যে আমি এটা দিব সেটা দিব, সব দিচ্ছে। কিন্তু উনি যে কনসিকুয়েন্সেসটা চিন্তা করে নাই, যে বিদেশিরা আপনার কাছে যখন স্বার্থ চাইবে, যখন দিবেন, যতক্ষণ দিবেন আপনি খুব ভালো, যখন আর দিতে পারবেন না তখন তো আপনাকে প্রোটেকশন দিবে না। নির্বাচন না হলে মোহাম্মদ ইউনূস থাকবে, এবং মোহাম্মদ ইউনূসের উপর এই মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি যদি নির্বাচন হয় আর মোহাম্মদ ইউনূস না হয়, মোহাম্মদ ইউনূস কন্টিনিউ করতে চান, নির্বাচনের 15 দিনের মধ্যে ওনার উপর স্যাংশন আসবে। এই আমেরিকা স্যাংশন দিবে। কেন? বিকজ তখন ওদের জন্য উনি লাইবিলিটি। ওরা তো যা চুক্তি দিয়ে নিছে, চুক্তি যে আপনি দিয়েছেন চিটাগাঙ্গে বন্দর দিল, পোর্ট দিচ্ছে, ম্যানেজমেন্ট ডিপি ওয়ার্ল্ডকে, আপনি দেখতেছেন সেখানে আন্দোলন চলতেছে। তো সারা দেশের সব সম্পদ নিয়ে যান,
বাঙালি যদি মাঠে নেমে যায় আন্দোলনে, তা আপনি সম্পদ ভোগ করবেন কি করে? ইউনূস তো আপনাদের হাতে দলিল ধরে দিচ্ছে, কিন্তু ওই সম্পদের পজিশন তো বোঝাই দিচ্ছে না, পজিশন তো আপনাদের বুঝে নিতে হয়। তো জাতি যদি আপনাদের পজিশন না দেয়, এখন বললাম তো যে সব থেকে ক্রাইসিস পিরিয়ডে মাহমুদ ইউনূস, বিকজ সে লোভের বশবর্তী হয়ে একদম একটা ইঁদুরের ফাঁদে ধরা খেয়ে গেছে, যেই পথ থেকে বের হওয়ার কোনো পথ নাই। আর মোহাম্মদ ইউনূস ওয়াকরুজ্জামান, জেনারেল ওয়াকরুজ্জামান, ওনার অযোগ্যতা, ওনার ব্যক্তিত্বহীনতা এবং ওনার সিদ্ধান্তহীনতার কারণে উনি জাতির একটা অত্যন্ত সম্মানের জায়গায় উনি ছিলেন, সেখান থেকে এখন উনি, আমি ঘৃণার জায়গায় এখনো বলবো না, বাট জাতির সন্দেহের জায়গায় চলে আসছেন। 12 তারিখের আগেও হয়তোবা নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। এই কথা কিন্তু আমি বলছি না, এই কথা সেনাবাহিনীর একজন সাবেক মেজর রেজাউল করিম ভাই বলছে। তিনি কি বলছে আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি কেন 12 ফেব্রুয়ারি নির্বাচন নাও হতে পারে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন ওনার বক্তব্যের মাধ্যমে। উনি ক্লিয়ারলি বলেছেন জামাত ইসলামীর হাতে এখনো অনেক ট্রাম্প কার্ড আছে। কেন এই কথা বলেছেন? কারণ জামাত ইসলামী যদি 12 তারিখের আগে চিন্তা করে থাকে যে আমরা কোনোভাবে এই নির্বাচন জিততে পারবো না এবং আমরা 20 থেকে 30টার উপর আসন জিততে পারবো না, তারা তাদের ট্রাম্প কার্ড তখন ব্যবহার করা শুরু করবে। তখন তারা নির্বাচন বানচাল করতে চেষ্টা করবে। কারাই এই নির্বাচনটা করার জন্য চাইবে? তারা হচ্ছে যারা 100% জানে তারাই নির্বাচনে জয়লাভ করবে, তারাই। তার মানে বোঝা যাচ্ছে জামাত ইসলামের সাথে যদি বিএনপির 12 ফেব্রুয়ারির আগে কোনো ধরনের সমঝোতা না হয় এবং জামাত ইসলামী যদি চিন্তা করে তারা নির্বাচনে কোনোভাবেই 30-40টার উপর আসন পাবে না, জয়লাভ তো পড়ার কথা, জামাত ইসলামী তাদের ট্রাম্প কার্ড ব্যবহার করে এই নির্বাচন হতে দিবে না। কারণ বিএনপির 25 জনের মতো প্রার্থী আছে, তারা দ্বৈত নাগরিক। এই ব্যাপার নিয়ে জামাত ইসলামী এখনো সরব হয়নি। শুধু তাই নয়, ঋণ খেলাপি আছে 15-16 জন প্রার্থীর মতো, মোট 42 জন প্রার্থী বিএনপি অটোমেটিক্যালি বাদ যায়। সেই বিষয় নিয়ে হয়তো বা সমঝোতা না হলে জামাতের সাথে তারা 12 ফেব্রুয়ারির আগে মাঠে নামতে পারে এবং বিভিন্ন বিষয়ে তারা কথা উত্থাপন করবে এবং এই ইসিকে চাপ প্রয়োগ করবে এবং রাজপথে নেমে বিভিন্ন আন্দোলন সংগ্রামও তৈরি করতে পারে। এই সকল বিষয়ে নিয়ে আশঙ্কা আছে ওই সাবেক মেজর রেজাউল করিমের, সে কারণে তিনি এই বক্তব্য দিয়েছেন। ওনারা কিন্তু একজন রাজনৈতিক বিশেষজ্ঞ, এখন বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তারা আলোচনা করে। ওনাদের কাছে কিন্তু নর্মালি হলো অনেক কিছু তারা বুঝতে পারে। আর সাবেক সেনা কর্মকর্তা, এটা আপনাদের মাথায় রাখতে হবে। উনি কিন্তু কথাগুলো এমনি বলে নাই, কথাগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। সে কারণেই এই বিষয়টা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। বিতর্কত হয়তো অনেক খেলা চলছে, ওনাদের কানে বাড়ি দিচ্ছে ওনারা, সেই কারণে এই কথাটা ডাইরেক্ট সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছে, সংবাদ মাধ্যমও ফলাভাবে এটা প্রচার করেছে। আমিও সেই কারণে আপনাদেরকে অনেক আগে থেকে বলে আসছি, যতই মনে হচ্ছে 100% নির্বাচন হয়ে যাবে, আমারও মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে, তারপর আমি 20% আশঙ্কা রাখতে চাই যতদিন পর্যন্ত নির্বাচন হচ্ছে না। ওই 20% আশঙ্কায় কি খেলা মোড় ঘুরিয়ে দিবে? সেটাই তো মনে হচ্ছে। হলেও হতে পারে যদি সমঝোতা না হয়। তা না হলে মেজর রেজাউল করিম ভাই এই ধরনের বক্তব্য দিত না। কারণ এখন যে পরিবেশ উত্তপ্ত হয়ে গিয়েছে, এই ডক্টর শফিকুর রহমানের ফেসবুকের এক স্ট্যাটাস নিয়ে এখন তো মনে হচ্ছে ব্যাপারগুলো আরো ঘোলাটে পর্যায়ে চলে যাচ্ছে। কারণ বাংলাদেশের পুরুষ ভোটারের চেয়েও নারী ভোটার বেশি। সকল নারীরা এবং বিএনপি নারী নেত্রীরা রাজপথে নেমে শফিকুর রহমানকে নিয়ে খুব কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আর শফিকুর রহমান খুব কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, সে কারণে ওনারা এগুলো ফেস করতে হচ্ছে। এখন আরো জামাতের জনপ্রিয়তা কমে যাচ্ছে, জামাত ক্ষমতা আসার কথা বাদ, তারা 20টা আসন পাবে নাকি এটা নিয়ে সন্দেহ যাচ্ছে। তার আগে আদৌ নির্বাচনের দিকে যাবে নাকি 12 ফেব্রুয়ারির আগের দিনই সরে আসবে? অনেক কিছুই কিন্তু খেলা চলছে, ব্যাপার সকল কিছু ঘোলাটে হয়ে গিয়েছে। এখন বিএনপি সমঝোতা না করলে নির্বাচন নাও হতে পারে। এই সকল বিষয় চিন্তা করে রেজাউল করিম ভাই হয়তো এই বক্তব্য দিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন টকশোর মধ্যে মাসুদ কামাল বলেন, আব্দুল তুষার বলেন, তারাই নিয়ে এই কথাই বোঝানোর চেষ্টা করেছে। হয়তোবা তাদের নিরাপত্তার কারণে তারা অনেক কিছু খোলাসা করে বলতে পারে নাই, কিন্তু তাদের কথার মধ্যে সেম টিউন আমরা লক্ষ্য করেছি যে 12 ফেব্রুয়ারি সকাল হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ শিউর না যে নির্বাচন হবে। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে কি বুঝাতে পেরেছি? এটা আমার বক্তব্য না। বাংলাদেশে যারা রাজনৈতিক বিশ্লেষক আছে, যারা সামরিক বিশ্লেষক আছে এবং বড় বড় মাপের লোক যারা আছে, বড় বড় ধরনের বিশ্লেষণ করে, তাদের মুখের কথা। বুঝতে পেরেছেন? আমি এর থেকে আর সুন্দর করে আপনাদেরকে বুঝাতে পারবো না। নির্বাচন হয়তো এত কিছু পর হয়ে যাবে, তারপরও একটা আশঙ্কা আছে, সেটাই হচ্ছে বড় বিষয়। 19 থেকে 20 হলে নির্বাচন নাও হতে পারে। অলরেডি ডক্টর সরকার ভয়ে ভারতকে অফার করতেছে আপনারা যাতে নির্বাচন পর্যালোচনা করার জন্য আপনাদের কিছু প্রতিনিধি পাঠান। কেন? ভারত তো অলরেডি কূটনীতিক সম্পর্ক বাংলাদেশের সাথে নষ্ট করে ফেলেছে, বাংলাদেশে নষ্ট করে ফেলেছে। আবার প্রতিনিধি আসতে হবে এখানে নির্বাচনে। ভারত কি এই নির্বাচনকে গ্রহণযোগ্যমূলক নির্বাচন হিসেবে মনে করে না? তাহলে তারা আসবে কেন? এসব লোক দেখানো অফার দিয়ে কোনো লাভ নেই। এই নির্বাচন নাও হতে পারে, বানচাল হওয়ার যেখানে সম্ভাবনা আছে সেখানে প্রতিনিধিদের কাম কি? কথা বুঝেন নাই? প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।